যারা শুনছেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি শৈশবে যেসব ঘটনা বিষণ্ণতা রোগের জন্য দায়ী সেই বিষয়ের উপর মানসিক স্বাস্থ্যকর্মী এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ কি বলেছে সে বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আজকে কিছু কথা বলার জন্য বেছে নিয়েছি। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটুকু নির্বাচিত করেছি। আর আমার নির্বাচিত বিষয় আমি এইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরকম একটি প্রশ্ন দিই: হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ চাইল্ডহুড ডিপ্রেশন? এই প্রশ্নের উত্তর হিসাবে প্রাসঙ্গিকতা এবং সংক্ষিপ্ত যতটুকু বলা যায় আমি সেটুকুই তুলে ধরছি আপনাদের সামনে। চাইল্ডহুড ডিপ্রেশন আর সিচুয়েশনাল, অর্থাৎ শৈশবের এই বিষণ্ণতা অনেকটাই পরিবেশগত এবং পরিস্থিতির উপর নির্ভর করে, যা বিভিন্ন গবেষণায় উঠে আসছে। আর এই গবেষণা ভিত্তিক কথা বলতে যেই আমরা বলতে পারি নলেন, হাক্সেমা, জিরগার অ্যান্ড সেলিগমান 1992 সালে যা বলেছেন তা হলো, exposure to stress life events such as parental conflict or unemployment places children, especially younger children, at increased risk for depression. অর্থাৎ শৈশবে যে ঘটনাগুলো বিষণ্ণতার জন্য দায়ী তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাক্সেমা, জিরগাস এবং সেলিংম্যানের মতে বলতে চেয়েছেন প্যারেন্টাল কনফ্লিক্ট, পিতামাতার মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত বা তাদের মধ্যে যে আনহেলদি রিলেশনশিপ, ওর আনএমপ্লয়মেন্ট, কর্মহীনতা বা যারা কর্মহীন অবস্থায় আছেন, প্লেসেস চিলড্রেন, স্পেশালি ইয়ঙ্গার চিলড্রেন, ছোট শিশুদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে যেভাবে লালন পালন করা হয়, বিশেষ করে যারা কর্মজীবী বাবা মা আছেন তারা তাদের সন্তানদেরকে প্রয়োজনে বিভিন্ন জায়গায় রাখতে হয়, সেই প্লেসমেন্টও অনেক সময় শিশুদের বিষণ্ণতা, ডিপ্রেশনের জন্য দায়ী কিংবা ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই কথাটি তারা এখানে বলতে চেয়েছেন। কিংবা আর্লি চাইল্ডহুডে স্কুল কিংবা যারা পরিবারে যাদের সান্নিধ্যে থাকেন, এসব ঘটনাগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতে পারে শৈশবে ডিপ্রেশনের জন্য। Depression and suicidal behavior in childhood are frequently related to family problems and conflict. শৈশবে বিষণ্ণতার রোগে যারা ভোগেন এবং যাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা করার মতো আচরণ যারা করেন, এই সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক সমস্যা এবং পারিবারিক দ্বন্দ্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখে। Stressful life events and a lack of social support from friends and family also
figure in the profile of adolescent who became depressed. এটা 1994 সালে গবেষণা থেকে বলেছেন লুইনসন এটল। অর্থাৎ ওনার বক্তব্যে যা বেরিয়ে আসছে তা হলো স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, চাপমূলক জীবনের বিভিন্ন উপাদান বা ঘটনা এবং ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট, সামাজিক যে ধরনের সহযোগিতা, বিশেষ করে বন্ধু এবং পরিবার থেকে যারা বঞ্চিত হয়, এদের মধ্যে বিষণ্ণতা রোগ দেখা দিতে পারে কিংবা তারা বিষণ্ণতা রোগে ভুগতে পারেন। এই কথাটাই তিনি এখানে উল্লেখ করেছেন তার গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে। ডিপ্রেশন ইন অ্যাডোলেসেন্টস মে বি triggered by such stressful life events as conflicts with parents and dissatisfaction with school grades. অর্থাৎ ডিপ্রেশনের জন্য অ্যাডোলেসেন্ট ফেজে আরও যে সমস্ত ঘটনাগুলো ট্রিগার হিসেবে কাজ করে তার মধ্যে হলো স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, চাপমূলক জীবনের বিভিন্ন উপাদান বা ঘটনা, অ্যাজ কনফ্লিক্টস, দ্বন্দ্ব, উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে বয়ঃসন্ধিক্ষণে বা কিশোর সময় সন্তানদের মধ্যে যে পিতামাতার সাথে দ্বন্দ্ব দেখা দেয়, এবং ডিসস্যাটিসফ্যাকশন উইথ স্কুল গ্রেডস, এবং যারা স্কুলে তারা যে ফলাফল কিংবা স্কুলে তারা যেরকম রেজাল্ট করেন, যে গ্রেডস তারা অ্যাচিভ করেন, এতে যদি তারা সন্তুষ্ট না থাকেন তাতেও কিন্তু এই অ্যাডোলেসেন্ট ফেজে ডিপ্রেশনের কারণ হতে পারে। তাই আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্কুল গোয়িং ছেলে মেয়ে যারা আছেন তারা তাদের স্কুল পারফরমেন্স এবং স্কুলের যে রেজাল্ট তা নিয়ে তারা কতটা স্যাটিসফাইড কিংবা তাদের মধ্যে কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন আছে কি না, সেগুলো আমাদের প্যারেন্ট হিসাবে অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে এবং বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। আরেকটি গবেষণা করেছেন লুইনসন এটল 1994। উনি যা বলতে চেয়েছেন তা হলো, ইন্টারেস্টিংলি দ্য রিলেশনশিপ বিটুইন লস অফ এ প্যারেন্ট ইন চাইল্ডহুড অ্যান্ড later depression during childhood or adolescence is not a consistent finding. Some studies show a connection whereas others do not. অর্থাৎ বিষয়টি হলো যে শৈশবে যারা পিতামাতাকে হারান, লস অফ প্যারেন্ট ইন চাইল্ডহুড এন্ড লেটার ডিপ্রেশন, পরবর্তীতে যাদের বিষণ্ণতা বা ডিপ্রেশন জন্ম নেয় ডিউরিং চাইল্ডহুড, শৈশবে, অর অ্যাডোলেসেন্স কিংবা বয়ঃসন্ধিক্ষণে, ইজ নট এ কনসিস্টেন্ট ফাইন্ডিং, তাদের মধ্যে ধারাবাহিক কোনো সম্পর্ক বা রিলেশনশিপ তারা খুঁজে পায়নি। সাম স্টাডিজ শো এ কানেকশন, কিছু কিছু স্টাডি তারা তাদের মধ্যে সম্পর্ক লক্ষ্য করেছেন, হোয়ারেজ আদার্স ডু নট, কিন্তু অনেক স্টাডিজে সে সম্পর্কের জায়গাটা খুঁজে পাওয়া যায়নি। এই কথাটি এখানে লিনসন এটল 1994 তার গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে বলতে চেয়েছেন। চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস উইথ ডিপ্রেশন টেন্ড টু অ্যাডপ্ট এ কগনিটিভ স্টাইল, অর্থাৎ শৈশব, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, কৈশোর বা কৈশোর পরবর্তী বয়ঃসন্ধিক্ষণে যাদের মধ্যে বিষণ্ণতা দেখা দিয়েছে কিংবা বিষণ্ণতা রোগে যারা ভুগছেন, তাদের মধ্যে যে কগনিটিভ স্টাইল
ডেভেলপ করে, অর্থাৎ তাদের যে চিন্তার জায়গাটা, সেই চিন্তার জায়গাটার মধ্যে যে বৈশিষ্ট্য বা যে ক্যারেক্টারটা লক্ষ্য করা যায় তা হলো নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যামসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা অ্যান্ড দ্য ফিউচার, এবং ভবিষ্যৎ সম্পর্কেও তারা নেতিবাচকভাবে তারা ভাবে কিংবা তারা ভেবে থাকেন। অর্থাৎ এই গবেষণা থেকে যেটা বেরিয়ে আসলো তা হলো শৈশব এবং শৈশব পরবর্তী সময়ে বিষণ্ণতায় যারা ভোগেন তাদের চিন্তার জায়গাটা যে বিষয়টা লক্ষ্য করা যায় তা হলো তাদের নিজের সম্পর্কে তারা নেতিবাচকভাবে ভাবেন এবং তারা ভবিষ্যৎ সম্পর্কেও নেতিবাচকভাবে চিন্তা করেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন থাকেন। তা বলেছেন যে গার্বার, উইস অ্যান্ড শেনলে 1993 তাদের এই গবেষণা থেকে এই বিষয়টা বেরিয়ে আসছে এবং তারা তুলে ধরেছে। অল ইন অল, the distorted cognitions of depressed children including the following, অর্থাৎ মোটা কথায় আমরা বলতে পারি যে সমস্ত শিশুরা ডিপ্রেসড তাদের যে কগনিটিভ ডিস্টরশন, অর্থাৎ তাদের যে জ্ঞানগত জায়গাটা বা চিন্তার জায়গাটায় যে ধরনটা লক্ষ্য করা যায় বা ডিস্টোর্টেড হয়ে যায়, সেগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট, অর্থাৎ পেসিমিজম, ক্যাটাস্ট্রোফাইজিং দ্য কনসিকুয়েন্সেস অফ নেগেটিভ ইভেন্টস, অর্থাৎ শৈশবে যারা বিষণ্ণতার রোগে ভোগেন তাদের যে চিন্তার জায়গাটায় যে বিষয়গুলো আমরা লক্ষ্য করব তা হলো তাদের এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট, অর্থাৎ সব কিছুই ক্ষতিকর বা সব কিছুই মন্দ এরকম একটা তাদের প্রত্যাশার জায়গা তৈরি হয়। কোনো কিছু ভালো হবে বলে তারা প্রত্যাশা করে না, এবং যদি কখনো কোনো নেগেটিভ ইভেন্টস, নেতিবাচক কোনো ঘটনা তাদের জীবনে ঘটে সেগুলোকে তারা ভয়াবহভাবে এগুলো তাদেরকে প্রভাবিত করে, অর্থাৎ ক্যাটাস্ট্রোফাইজিং দ্য কনসিকুয়েন্সেস, অর্থাৎ পরিণতিটা ভয়াবহ হবে বলে তারা বিশ্বাস করে বা মনে করে। অ্যাজিউমিং পার্সোনাল রেসপন্সিবিলিটি ফর নেগেটিভ আউটকামস, অর্থাৎ নেতিবাচক কোনো কিছু ঘটলেই সেই ঘটনার জন্য তারা নিজেদেরকে দায়ী করে, এরকম একটা অ্যাজাম্পশনস কিংবা তারা এরকম করে ভেবে থাকে বা কল্পনা করে থাকে। সিলেক্টিভলি অ্যাটেন্ডিং টু দ্য নেগেটিভ আসপেক্টস অফ ইভেন্টস, অর্থাৎ তারা কোনো ঘটনার যে বিষয়গুলির প্রতি সবচেয়ে বেশি তারা মনোযোগী হয়, অর্থাৎ সিলেক্টিভ থাকে, তা হলো নেতিবাচক, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই তারা নেগেটিভ কিছুকে খোঁজার চেষ্টা করে এবং নেগেটিভ জিনিসটাই তাদের কাছে ধরা পড়ে, অর্থাৎ তারা সিলেক্টিভলি এই জায়গাগুলিতে তারা অ্যাটেন্ড করে, এটাই তারা এখানে বলতে চেয়েছেন। দেয়ার আর লিঙ্কস বিটুইন কগনিটিভ ফ্যাক্টরস অ্যান্ড ডিপ্রেশন, এখানে আরেকটি বিষয় বেরিয়ে আসলো যে কগনিটিভ ফ্যাক্টরস এবং ডিপ্রেশন এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, অর্থাৎ সংযোগ আছে, লিঙ্ক আছে, এই বিষয়টা এখানে তারা বলতে চেয়েছেন। জেনেটিক ফ্যাক্টরস অ্যাপিয়ার টু প্লে এ রোল ইন এক্সপ্লেনিং ডিপ্রেসিভ সিমটমস অ্যাট লিস্ট অ্যামাং অ্যাডোলেসেন্ট, এই বিষয়টি বলেছেন ওকর্নার এটল 1998, অর্থাৎ উনি অ্যাডোলেসেন্ট পর্যায়ে যারা বিষণ্ণতা ভোগে বা অ্যাডোলেসেন্ট যাদের মধ্যে ডিপ্রেশনের যে সিমটমগুলো লক্ষ্য করা যায় তার জন্য তারা জেনেটিক ফ্যাক্টর দায়ী থাকতে পারে বলে তারা মনে করেন এবং জায়গাটাকে তারা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর বলতে
আমরা পারিবারিকভাবে বা উত্তরাধিকার সূত্রে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা যে সমস্ত বিষয়গুলো পেয়ে থাকি, অর্থাৎ পরিবারে বাবা মার মধ্যে যদি ডিপ্রেশন থাকে তাহলে সেটা সন্তানরা উত্তরাধিকার সূত্রে পেতে পারে, যার প্রকাশ হয় অ্যাডোলেসেন্ট বা বয়স সন্ধিক্ষণে এসে কিশোর পরবর্তী সময়ে। এটা ও'কর্নার এটল উনি ওনার গবেষণায় বলেছেন। এই গবেষণাটি মূলত উনি 1998-এ উনি সম্পন্ন করেছেন। দ্য রোল অফ জেনেটিক্স ইন চাইল্ডহুড ডিপ্রেশন রিকোয়ার্স ফার্দার স্টাডি হাউএভার। অর্থাৎ চাইল্ডহুডে, শৈশবে যাদের মধ্যে ডিপ্রেশন হয়, সেই ডিপ্রেশনের জন্য জেনেটিক ফ্যাক্টরস দায়ী কিনা সে বিষয়ে আরও গবেষণার দরকার আছে, এই মতামতটি তুলে ধরেছেন। আর এই গবেষণাটা করেছেন কোভ্যাক্স এটল 1997। সেলফ পারসেপশন অফ ইনকম্পিটেন্স, অর্থাৎ যারা নিজেদেরকে দুর্বলভাবে প্রত্যক্ষণ করে বা মূল্যায়ন করে, ইনকম্পিটেন্স অর্থাৎ অযোগ্য, অদক্ষ হিসেবে যারা নিজেদেরকে দেখেন, হ্যাভ বিন লিঙ্কড টু লো সেলফ এস্টিম, দুর্বল আত্মবিশ্বাস, হেল্পলেসনেস, অসহায়ত্ববোধ অ্যান্ড অ্যাডোলেসেন্ট। অর্থাৎ এই গবেষণাটা করেছেন নলিন হক্সিমা এটল 1992। বলতে চেয়েছেন তা হলো, যারা নিজেদেরকে ইনকম্পিটেন্স হিসাবে পারসিভ করে, তারা দুর্বল আত্মবিশ্বাসের অধিকারী, তারা নিজেদেরকে অসহায় ভাবেন, বিশেষ করে যারা বিষণ্ণতা রোগে ভোগেন, কিংবা যাদের মধ্যে লো সেলফ এস্টিম, হেল্পলেসনেস আছে, তারা ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমরা বিষয়টা তুলে ধরতে পারি। ডিপ্রেসড চিলড্রেন মে লেস লাইকলি টু রিসিভ সোশ্যাল রিএনফোর্সমেন্ট ফ্রম দেয়ার পিয়ার্স because of failure to perform as well as others in the classroom or at play. অর্থাৎ যারা ডিপ্রেসড চিলড্রেন, বিষণ্ণ ছেলে মেয়ে, তারা সাধারণত বাইরের যে সহযোগিতাগুলো আছে বা সামাজিকভাবে যে সহযোগিতাগুলো পাওয়া যায়, বিশেষ করে তাদের সমবয়সী কিংবা বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে তারা সেই সহযোগিতাটা সহজে নিতে চান না, কারণ তারা নিজেদেরকে সেভাবে অন্যদের মতো তুলে ধরতে পারেন না। তারা নিজেরা সবসময় ফেলিওর ভাবেন টু পারফর্ম। যেহেতু অন্যদের মতো তারা পারফর্ম করতে পারে না, তারা ফেল করে, ব্যর্থ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স, অন্যরা যেরকম করে পারে, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, কিংবা অ্যাট প্লে, খেলার ক্ষেত্রে। এক্ষেত্রেও আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, তাদের এই বিষয়টির প্রতি একটু মনোযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর মধ্যে, বিশেষ করে শৈশবে শিশুরা তারা যে সমস্ত পারফরমেন্স করে থাকে, সেই পারফরমেন্সে যদি তারা ব্যর্থ হয় এবং তারা যদি অন্যদের সহযোগিতা নিতে না চায় এবং সে সমস্ত কর্মকাণ্ডে যদি তারা অংশগ্রহণ না করে, এড়িয়ে চলে, তাহলে তাদের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং এই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা যারা শিক্ষক হিসাবে ক্লাসরুমে পারফরমেন্সে এই সমস্ত শিশুদের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে তারা ব্যর্থ হচ্ছে, অন্যদের মতো পারছে না, তাহলে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যদি শিক্ষক হিসাবে আমরা না পারি, তাহলে অবশ্যই আমরা অভিভাবককে অবগত করব এবং সহযোগিতার জন্য যদি প্রয়োজন হয়
মনোসামাজিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা সেক্ষেত্রেও এই সহযোগিতা নিতে কখনো আমরা নিজেদেরকে দূরে রাখবো না। অর্থাৎ আমরা যেন এই জায়গাটায় কখনো এড়িয়ে না যাই। অর্থাৎ এড়িয়ে যাওয়ার অর্থই হলো এই সমস্ত শিশু পরবর্তী সময় পরিণত বয়সে এসে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। ফর সাম চিলড্রেন অ্যাজ ফর সাম অ্যাডাল্টস, কিছু কিছু শিশু এবং কিছু কিছু পরিণত বয়স মানুষের জন্য ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন মে ইনভলভ ফস্টারিং সোশ্যাল অ্যান্ড আদার স্কিল। অর্থাৎ যারা বিষণ্ণতায় রোগে ভোগেন, শিশু এবং পরিণত বয়সের, তারা যদি সঠিক চিকিৎসা নিতে পারেন বিষণ্ণতা রোগের জন্য, তাহলে তাদের এই যে সামাজিকভাবে পিছিয়ে থাকা এবং অন্যান্য যে স্কিলগুলো, সেই স্কিলগুলো কিন্তু তাদের জীবনে বৃদ্ধি পায় এবং সেগুলো তারা যেন অন্যদের মতো এই কাজগুলো এগিয়ে নিতে পারে, সেই বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং মনোযোগী হতে হবে। আরেকটু বিষয় আমরা এখানে বলতে পারি, বিশেষ করে কিশোরী যারা আছেন, অ্যাডোলেসেন্স গার্ল মে ফেস এ গ্রেটার রিস্ক অফ ডিপ্রেশন। অর্থাৎ বয়ঃসন্ধিক্ষণে মেয়ে শিশুরা কিংবা মেয়ে যারা কিশোরী, তাদের কিন্তু বিষণ্ণতা জন্ম নেওয়ার রিস্ক বেশি, কিংবা তারা সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেতে পারে। বিকজ দে টেন্ড টু ফেস মোর সোশ্যাল চ্যালেঞ্জেস, কারণ তাদেরকে সামাজিক অনেক ধরনের চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হয় দেন বয়েজ, ছেলেদের তুলনায়। ডিউরিং অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিক্ষণে বা অ্যাডোলেসেন্স ফেজে তারা যে চ্যালেঞ্জগুলো লক্ষ্য করেন তা হলো চ্যালেঞ্জেস সাসেস প্রেশার টু ন্যারো দেয়ার ইন্টারেস্ট। অর্থাৎ তাদের নিজেদের অনেক চাওয়া পাওয়াকে সেগুলো তাদের ন্যারো করতে হয়, অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে হয় বা সেগুলো থামিয়ে দিতে হয় এবং তাদেরকে এইভাবে পারসিউ ফেমিনিন টাইপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ তাদেরকে প্রভাবিত করা হয় নারীসুলভ আচরণ করার জন্য। এই বিষয়গুলো কিশোরীদের অনেক সময় মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে। তাই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যে কিশোরী যারা আছেন, যারা অ্যাডোলেসেন্স গার্ল, তারা এই ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন কিনা সে বিষয়গুলো আমাদের মনোযোগ দিতে হবে। আমরা পিতামাতাকে এই জায়গাগুলোতে তাদেরকে অবগত করতে হবে, তাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। তাদের মেয়ে সন্তান, বিশেষ করে অ্যাডোলেসেন্স ফেজে তারা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন কিনা, যেমন তাদেরকে প্রেশার দেওয়া হয় তারা তাদের নিজেদের যে সমস্ত আগ্রহের জায়গা আছে সেই জায়গাগুলো যেন তারা কমিয়ে ফেলে এবং নারীসুলভ আচরণ যেগুলো আছে সেগুলো যেন তারা করতে বাধ্য হয়। এরকম একটা চাপের মধ্যে দিয়ে যে সমস্ত মেয়েরা যায় তাদের কিন্তু বিষণ্ণতা রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অর্থাৎ গ্রেটার চান্সেস থাকে তাদের বিষণ্ণতা রোগ তাদের মধ্যে বিকাশ লাভ করার জন্য। এই গবেষণাটা করেছেন নিলেন হাক্সেমা অ্যান্ড জিরগাস 1994। অর্থাৎ নেলেন হ্যাক্সিমা এবং জিরগাস 1994-এ এই গবেষণা থেকে এই কথাটাই বলতে চেয়েছেন, আমরা যেন কিশোরীদের প্রতি একটু মনোযোগী হই, আমরা যেন আমাদের চাওয়া পাওয়াগুলো তাদের উপর চাপিয়ে না দিই এবং তাদেরকে এই জায়গাটায় আমরা যারা তাদের সান্নিধ্যে থাকি কিংবা আমরা তাদেরকে লালন পালন করি, আমরা যেন এই বিষয়টার প্রতি একটু মনোযোগী হই।
আমরা যেন আমাদের কন্যা শিশুদের উপর চাপিয়ে না দিই, আমরা যেন তাদেরকে সেরকম করে আমরা তাদেরকে সহযোগিতা করি যে জায়গাটায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজে থেকে তাদের মধ্যে একটা ইনসাইট আসবে যে কীভাবে তারা নিজেদেরকে পরিচালনা করবে। যদি আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ আমরা যে সমস্ত কাজগুলো তাদের মধ্যে করতে আমরা লক্ষ্য করতে চাই কিংবা আমরা তাদের উপর চাপিয়ে দিতে চাই, সেই বিষয়গুলো যদি তারা মেনে না নেয়, তাহলে সে সমস্ত অ্যাডোলেসেন্স গার্লস তাদের মধ্যে কিন্তু বিষণ্ণতা রোগ জন্ম নিতে পারে। আর আমাদের মনে রাখতে হবে, বিষণ্ণতা রোগে যারা আক্রান্ত হন তাদের কিন্তু ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। তাই আমরা বাবা মা হিসাবে, আমরা যারা শিশুদের সান্নিধ্যে আছি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এবং আমি আমার বক্তব্যে প্রায়ই বলার চেষ্টা করি এবং আমি আমার আবেদনটুকু রাষ্ট্রের কাছেও তুলে ধরি, রাষ্ট্রীয়ভাবে যেন আমরা বিষয়গুলো বিবেচনা করি। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যেন আমাদের বেড়ে ওঠা প্রজন্ম যারা আছেন কিংবা আমরা সমগ্র জনগোষ্ঠী, আমরা যেন মানসিক স্বাস্থ্য বিষয়ে যেন সচেতন হতে পারি। কারণ মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সুস্থতার জন্য, অর্থাৎ দেহ মনে সুস্থ থাকার জন্য মানসিক স্বাস্থ্য বিশাল একটা ভূমিকা রাখে এবং মানসিক সুস্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক সংকটে পড়ে গেলে শুধু মন একাই আক্রান্ত হয় না, দেহকেও সে আক্রান্ত করে ফেলে। তাই আমরা আমাদের দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করব। বিশেষ করে আমরা যদি শৈশব কৈশোর থেকে যদি আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সন্তানদেরকে গড়তে পারি এবং আমরা নিজেরাও যদি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, তাহলে আমরা দেহ মনে পরিপূর্ণ, সুস্থ এবং কর্মক্ষম মানুষ হিসাবে আমরা বেঁচে থাকতে পারবো। এবং শারীরিক ছোটোখাটো অনেক সমস্যা, যেগুলো আমরা হয়তোবা এই শারীরিক সমস্যার জন্য হয়তোবা শারীরিক কোনো কারণ নেই, মানসিক চাপ কিংবা মানসিক যন্ত্রণা অনেক সময় সে শারীরিক জায়গাটাও কিন্তু সে কানেক্ট করে ফেলে। যে কথাগুলো আমরা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের বক্তব্য থেকে আমরা বুঝে থাকি বা তারা আমাদেরকে সে বিষয়গুলো বলতে চাই। আমাদের মতো আমরা প্রায় লক্ষ্য করছি আমাদের দেশে মানুষের মধ্যে, বিশাল একটা জনগোষ্ঠীর মধ্যে মেডিকেল অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার ফর্ম করছে। তাই আমরা আমাদের মনে রাখতে হবে আমরা যেন মানসিকভাবে সুস্থ, তা জায়গাটা যেন আমরা অবজ্ঞা না করি। মানসিকভাবে সুস্থ আমরা যত থাকতে পারবো, আমরা আমাদের দেহ এবং মনকে আমরা ততটা যথাযথভাবে আমরা দেহ এবং মনের মধ্যে আমরা সম্পর্কের জায়গাটা তত বেশি আমরা যথাযথভাবে সম্পর্কযুক্ত করে তুলতে পারব। আমার বিশ্বাস আমরা আমাদের দেশে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, শারীরিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তারা জায়গাগুলো বিবেচনা করবেন। কারণ আজকে পৃথিবীতে স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদেরকে বায়ো সাইকো সোশ্যাল মডেল, অর্থাৎ বায়ো মানে শরীর, সাইকো মানে মন এবং সোশ্যাল মানে সমাজ, অর্থাৎ আজকে স্বাস্থ্য এই তিনটি কম্পোনেন্টকে বিবেচনা করে আমাদের কিন্তু পরিচর্যার জায়গাটা নিশ্চিত করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, স্বাস্থ্য বিষয়ে যারা ভূমিকা রাখছেন, তারা বায়ো সাইকো সোশ্যাল এই কনসেপ্ট থেকে আমাদের দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থাটা তারা বিবেচনা করবেন এবং ভাববেন। এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।